Any more 100,000, that is the bid. Mustafizur Rahman bid 100,000 to be sold to the Birmingham Phoenix in the 100 auction. The player is sold. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হোয়াট দ্য পিচ। চলে এলাম আবারও প্রান্তর আপনাদের সাথে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে, এবং সেই আলোচনাটা মোটামুটি গতকাল রাত থেকে টক অফ দ্য টাউন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট মুস্তাফিজুর রহমান, যিনি কিনা প্রথমবারের মতো দি হান্ড্রেডস নামে ইংলিশ একটা টুর্নামেন্টে ডাক পেয়েছেন। সবাই মনে করেন যে দি হান্ড্রেডস 100 বলের ক্রিকেট, এটা আবার কি সিরিয়াস ক্রিকেট? ইয়াস, এটাও সিরিয়াসলি খেলা শুরু হয়েছে ইনফ্যাক্ট। এবং ইংলিশদের যে টি-20 ভাইটালিটি ব্লাস্টটা আছে সেটা টি-20 টুর্নামেন্ট, বাট তার পাশাপাশি ইংলিশরা নিজেদের টি-20 বা শর্টার ফরম্যাটের স্কিলটাকে আরো একটু আপগ্রেড করতে সেই সংখ্যাটাকে 20 বল ছেটে আর একটু শর্ট করে নিয়ে এসেছে 100 বলস। এবং তারা যখন এটা 2021 সালে শুরু করেছিল তখন থেকেই বলে আসছে যে দিস ইজ দ্য ফিউচার অফ ক্রিকেট, যেখানে ক্রিকেটে সাধারণত 100 বলে খেলা হয়ে যেতে পারে যে কোনো সময়। সো আপনারা যারা আছেন সমসাময়িক সময়ে ক্রিকেট ফলো করে থাকেন, ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক, তারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশেও কিন্তু বিভিন্ন কর্পোরেট টুর্নামেন্ট হোক, ব্যাংকিং টুর্নামেন্ট হোক, যেখানে ব্যাংকার্স ক্রিকেট, কর্পোরেট ক্রিকেট, এইসব এরকম ক্রিকেট খেলা হয়, অ্যামেচার লিগস খেলা হয়, সেখানেও কিন্তু অনেক সময় 100 বলের ক্রিকেটে খেলা হয়ে থাকে। অর্থাৎ 100 বল আপনি লিমিটেড থাকবেন 100 বলের মধ্যে, এবং 100 বলেই আপনাকে খেলা শেষ করতে হবে। এবং অ্যাজ এ কমেন্টেটর আমারও সৌভাগ্য হয়েছে এরকম কিছু কর্পোরেট টুর্নামেন্টে কমেন্ট্রি করার। এবং এই রকম অ্যামেচার লিগ যেখানে 100 বলে খেলা হয়, সেই অ্যামেচার লিগের সবচেয়ে বড় যে ফ্র্যাঞ্চাইজিটা বিশ্বজুড়ে, সেটা হচ্ছে লাস্ট ম্যান স্ট্যান্ডস। এই লাস্ট ম্যান স্ট্যান্ডসের বাংলাদেশ রিজিয়নেও কিন্তু খেলা হয়, এবং বাংলাদেশ, মালয়েশিয়া, সাউথ আফ্রিকা সব জায়গায় খেলা হয়ে থাকে। এবং এই টুর্নামেন্টটাতে কিন্তু পার্টিকুলারলি 100 বলেই খেলা হয় বেসিক্যালি। এবং প্রত্যেকটা দল 100 বল করে খেলে, এবং যে সবচেয়ে বেশি রান করে সেই শেষ পর্যন্ত জয়লাভ করে। খুবই প্লেন অ্যান্ড সিম্পল রুলস এই 100 বল ক্রিকেটের। এবং এই লাস্ট ম্যান স্ট্যান্ডসের কিন্তু বিশ্বব্যাপী যে গ্লোবাল আমি বলবো যে মুখপাত্র, তিনি কিন্তু হচ্ছেন এবি ডিভিলিয়ার্স। ইয়েস, এবিডি, তিনি কিন্তু এই টুর্নামেন্টের একজন মুখ্য মুখপাত্র, যাকে বলা হয়, যাকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নামে চিনে থাকি। সো তিনি কিন্তু এই লিগটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো ইংলিশরাও কিন্তু সেই 100 বলসটাকে আত্মস্থ করার চেষ্টা করছে, এবং 2021 থেকে বেশ ভালো মতোই তারা টুর্নামেন্টটা পরিচালনা করে এসেছে। এবং 2026 সালে এসে এই টুর্নামেন্টটা একটা রিব্র্যান্ডিং এর মধ্য দিয়ে যাচ্ছে। সেই রিব্র্যান্ডিংটা হচ্ছে ইনক্লুশন অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগস ওনার অর ইন্ডিয়ান ডিরেকশনস। অর্থাৎ ইন্ডিয়ানরা যেভাবে আইপিএলটা পরিচালনা করে, সেই আইপিএল এর আদলে হান্ড্রেডসটাকেও রিব্র্যান্ডিং করা হচ্ছে। এবং ইনিশিয়ালি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, সেই ফ্র্যাঞ্চাইজি 3জন এই হান্ড্রেডসেও দল নিয়েছে। যথাক্রমে এমআই লন্ডন কিন্তু গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মানে গত আসরে তারা ছিল হচ্ছে ওভাল ইনভিনসিবলস, এই মৌসুমে তারা হয়ে গেছে এমআই লন্ডন, সেই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির নাম অনুসারে। সানরাইজার্স লিডস, কাভিয়া মারানের যে দলটা হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি সামলান, এবং বিশ্বব্যাপী তিনি আরো টি-20 লিগে পার্টিসিপেট করেন। এসএ টি-20তেও তার একটা দল আছে। এবং তার পাশাপাশি যেটা বলছিলাম, লখনৌ সুপার জায়ান্টসের ফ্র্যাঞ্চাইজিও কিন্তু একটা দল নিয়েছে এই টুর্নামেন্টে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, এতদিন পর্যন্ত দি হান্ড্রেডসে প্লেয়ার্স ড্রাফটস হতো, কিন্তু এই মৌসুম থেকে অকশন, একদম পারফেক্ট অকশন মোডেই কিন্তু চলে গিয়েছিল এই দি হান্ড্রেডস। এবং সেই অকশন থেকেই বেসিক্যালি মুস্তাফিজকে প্রায় কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে কিনে নেওয়া হয়েছে, উইদাউট এনি কম্পিটিশন। মুস্তাফিজকে প্রথম বিডেই এই যে বার্মিংহাম ফিনিক্স নামের দলটা, তারা কিনে নিয়েছে 100,000 পাউন্ডে, অর্থাৎ 100,000 পাউন্ডস বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যেটা হয় 1,65,00,000 কিছু বেশি। সো টাকার অঙ্কটাও বিশাল। তার চাইতেও বিশাল হচ্ছে সুযোগটা। ইংলিশ কন্ডিশনে, সুইঙ্গিং কন্ডিশনে কিভাবে আপনি সুইং বোলিংটা করবেন, আত্মস্থ করবেন, আরো বেশি ইমপ্রুভ করবেন, কন্ট্রোল করবেন, তার সেই মানে ডেলিভারিগুলো তো আছেই, কাটার, সবকিছু মিলিয়ে তিনি একটু পেসেও এখন বোলিং করা অভ্যস্ত করছেন এবং আত্মস্থ করছেন ডেফিনেটলি ভাবে। সো তার এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং বার্মিংহাম ফিনিক্স স্কোয়াডটার জন্যও এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। বিকজ আমরা যদি তাদের হিস্ট্রি দেখি 2021 থেকে, তারা কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারেনি এই হান্ড্রেডসে।
থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে, ফিফথ, সিক্সথ হয়েছে বেসিক্যালি, বাট কখনোই চ্যাম্পিয়নশিপটা পাওয়া হয়নি। সো বার্মিংহাম ফিনিক্স কিন্তু বেশ ভালো একটা দল সাজিয়েছে। দলে যাওয়ার আগে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আপনাদের সাথে শেয়ার করি এই দি হান্ড্রেডস টুর্নামেন্টটা নিয়ে, ম্যাক্সিমাম 4 জন বিদেশি প্লেয়ার অর্থাৎ ওভারসিজ প্লেয়ারকে কিন্তু আপনি স্কোয়াডে রাখতে পারবেন এবং সর্বোচ্চ এই 4 জনকেই কিন্তু আপনি খেলাতে পারবেন আপনার মূল বা শেষ একাদশে। অর্থাৎ আপনি চাইলে ম্যাক্সিমাম 4 জনের 4 জনকেই যে স্কোয়াডে নিয়েছিলেন তাদেরকে খেলাতে পারবেন, অথবা যদি আপনি চান মিনিমাম 1 জন বা 2 জন বা 3 জনকে খেলাবেন সেটাও কিন্তু পসিবল। গত আসরের ফাইনালে যেমন দুই দল আই থিঙ্ক যথাক্রমে 2 জন বা 3 জন করে খেলেছিলেন ওভারসিজ প্লেয়ার। সো আমরা যদি এখন দলটাতে যাই, সেই দলটাতে যদি আমি দেখি যে বার্মিংহাম ফিনিক্স বেশ ভালো একটা দল গড়েছে। জ্যাকব ব্যাথেল তাদের সবচেয়ে বড় একটা পারচেজ, যিনি কিনা ভারতের সাথে সেমিফাইনালে টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত একটা 100 করেছেন। রেহান আহমেদ তিনিও কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জেতাতে। শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডের বিপক্ষে রেহান আহমেদ ব্যাট হাতে। জো ক্লার্ক কিপার ব্যাটার ইংলিশ, সাকিব মাহমুদ আছেন, উইলস মিড আছেন, জর্ডান থমসন আছেন অলরাউন্ডার, স্কট কারি আরো একজন অলরাউন্ডার, লাউরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকসের কথা আপনাদের সবার মনে থাকারই কথা। এই সদ্য সমাপ্ত বিপিএল এ তিনি সিলেট টাইটান্সের হয়ে তিনি কিন্তু বিপিএল এ খেলে গেছেন ডেফিনেটলি। সো সেখানে আমরা ইথান ব্রুকসের অলরাউন্ড ক্যাপাবিলিটি ডেফিনেটলি দেখেছি। ব্যাট হাতে বল হাতে তিনি দুর্দান্ত করেন। যেই 4 জন বিদেশি এবার বার্মিংহাম ফিনিক্স কিনেছে নিলাম থেকে, তারা হচ্ছেন ডনোভান ফেরেইরা সাউথ আফ্রিকান অলরাউন্ডার, মিচ ওয়েন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, উসমান তারিক দি স্টপ মিস্ট্রি স্পিনার পাকিস্তানের, তাকে ক্রয় করা হয়েছে, এবং আমাদের মুস্তাফিজুর রহমান যার কথা বললাম যে তাকেও কিন্তু ক্রয় করা হয়েছে। সো এই যে স্কোয়াডটা মোটামুটি যে একটা ব্যালেন্স স্কোয়াড, অলরাউন্ডারের ঠাসা প্লাস বোলিং অপশনেও কিন্তু অনেক অনেক অপশনস আছে সেখানে বার্মিংহাম ফিনিক্সের। এবং খুব একটা স্পিন তাদের অপশনস না থাকলেও সুইং কন্ডিশনে তারা কিন্তু মিডিয়াম পেস বোলার বেশ ভালো নিয়েছে এই দলটাতে। সো সেখান থেকে হয়তো স্পিন সেকশনে মুস্তাফিজ ডেফিনেটলি বিদেশি কোটায় খুব একটা বেশি কম্পিটিশন পাবেন না, কারণ ফেরেইরা মিচ ওয়েন দুজনেই সাধারণত ব্যাটিংটাই সামলাবেন টুকটাক পার্ট টাইম তাদের যে মিডিয়াম পেসটা ছাড়া। মুস্তাফিজুর রহমানের প্রাইম কম্পিটিশনটা হবে কিন্তু ক্রিস উডের সাথে, বিকজ ক্রিস উড ইংলিশ বাহাতি এই মিডিয়াম ফাস্ট বোলার, তিনি যেহেতু বাহাতি, মুস্তাফিজও যেহেতু বাহাতি, সো দুজনেই কিন্তু ওই বাহাতি স্ট্যান্ডার্ডেই দলকে সার্ভিসটা দিতে চাইবেন। এবং যেহেতু ম্যাক্সিমাম 4 জনকে আপনি খেলাতে পারেন, বার্মিংহাম ফিনিক্স হয়তো 4 জনকেও খেলিয়ে দিতে পারে, বাট যদি কখনো 2 জন বা 3 জন খেলায় তারা স্কোয়াডে, তখনই কিন্তু ক্রিস উডের সাথে সেই পার্থক্যটা চলে আসবে। ক্রিস উড গত মৌসুমেও বার্মিংহামের সাথে ছিলেন স্কোয়াডে, এবং 5টা ম্যাচে তিনি খেলেছেন, সবগুলো ম্যাচও খেলেননি, মাত্র 5টা উইকেট নিয়েছেন 7.17 সেই ইকোনমিতে। সো খুব একটা কম্পিটিশন কিন্তু ক্রিস উডের কাছ থেকেও নাও পেতে পারেন, বাট ওই যে বাহাতি দেখে লেফটি দেখে আমি একটু বললাম যে হয়তো তিনি কম্পিটিশনটা পেতেও পারেন ক্রিস উডের সাথে। 2 জন বাহাতিকে হয়তো একই সময়ে স্কোয়াডে রাখবেন না। অপরদিকে হয়তো উসমান তারিককেও সেই সবগুলো ম্যাচ না খেলিয়ে একটু স্পিন ফ্রেন্ডলি যে ট্র্যাকস গুলো আছে সেখানে কিন্তু খেলিয়ে দিতে পারে মাঝে মধ্যে বার্মিংহাম ফিনিক্স। সো মুস্তাফিজের এক্ষেত্রে অনেকটাই চান্সেস থাকে, যদি না জুলাই আগস্টে আমাদের কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সূচি থাকে এবং স্পেশালি টি-20 বা ওডিআই এর কোনো সূচি থাকে, সেক্ষেত্রে হয়তো জিম্বাবুয়ের সাথে আমরা ম্যাচ খেলতে যেতে পারি বাইরে, যে সিরিজটা আমাদের ঠিক হয়ে আছে। সো তখন মুস্তাফিজকে হয়তো এই 100 সেট আপে সুযোগ করে দিতে বিসিবি একটা উদ্যোগ নিতে পারে যে তাকে আরো একটা ডিফারেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা খেলতে পাঠাই। সো সেখানে হয়তো মুস্তাফিজের এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ভালো হবে। আরো একটা ইম্পর্টেন্ট যদি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই 100 বলসে আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে ওভারে কয়টা করে বল। ওভারে কিন্তু 6টা বল না, 5টা করে বল, এবং তার চেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একজন ক্যাপ্টেন চাইলে একজন বোলারকে দিয়ে 5টা থেকে শুরু করে 10টা বল টানা খেলিয়ে দিতে পারেন। এবং সেখানে প্রথম আই গেস পাওয়ার প্লেটা একটু ডিফারেন্ট হয়, প্রথম 20টা বা 25টা বলে পাওয়ার প্লে হয় প্রথম পাওয়ার প্লে, এবং একজন ক্যাপ্টেন চাইলে একজন বোলারকে দিয়ে টানা 10টা বলও করিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে, এবং একজন বোলার সর্বোচ্চ 20টা বল করতে পারেন। ওভারের কোনো বাধ্যবাধকতা নেই, আপনাকে 100 বলসের মধ্যে আপনাদের বোলারকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে। সো ওই 5টা বা 10টা বলের মধ্যে যখন মুস্তাফিজ ডেফিনেটলি
যেরকম স্টক ডেলিভারি গুলো তিনি করেন কাটার, অফ কাটার, লেগ কাটার, সেখানে ব্যাটারকে বাঁধতে পারেন এবং এই ধরলাম যে 5টা বল টানা করাবে এবং সেখানে যদি 2টো বা 3টা ডট বল কনসিড করে ফেলতে পারেন ব্যাটারকে, ওগুলোই কিন্তু মহামূল্যবান হয়ে যেতে পারে। সো আমি খুবই হোপফুল মুস্তাফিজের একাদশে ঢুকে পড়ার বিষয়ে। যদি আমি ফেরেইরা এবং মিচ ওয়েনের সাথে উসমান তারিক এবং মুস্তাফিজ থেকে একজনকে বেছে নিতে হয়, তাহলে ডেফিনেটলি আমি দিন শেষে মুস্তাফিজকে ইংলিশ কন্ডিশনের বিচারে দলে অন্তর্ভুক্ত করব। আপনাদের কি মত মুস্তাফিজের এই হান্ড্রেডস টুর্নামেন্টে দল পাওয়ার ক্ষেত্রে? সেটা ডেফিনেটলি জানিয়ে দেবেন হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব টু হোয়াট দ্য পিচ। আমরা আরো কিছু টপিক নিয়ে আলোচনা করতে, আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো।